করেছেন? মুনিত্রয়ম না, গ্রন্থকার গ্রন্থের প্রারম্ভেই মঙ্গলাচরণ করেছেন। এবং কি সেই মঙ্গলাচরণ? তিনি বলেছেন, মুনিত্রয়ম নমস্কৃত্য তদুক্তিঃ পরিভাব্য চ বৈয়াকরণ সিদ্ধান্ত কৌমুদীয়ম বিরচ্যতে ইতি। মুনিত্রয়ম নমস্কৃত্য তদুক্তিঃ পরিভাব্য চ বৈয়াকরণ সিদ্ধান্ত কৌমুদীয়ম বিরচ্যতে। দেখো, শ্লোকটির সরলার্থ কি? সরলার্থ কি হবে? না, বা অন্যয়, শ্লোকান্বয় কি হবে? না, অহম। ঠিক আছে, মানে এটা পুরোটাই একসঙ্গে হবে। অহম ভট্টোজি দীক্ষিত, অহম ভট্টোজি দীক্ষিত মুনিত্রয়ম নমস্কৃত্য তদুক্তিঃ পরিভাব্য চ ইয়ম বৈয়াকরণ সিদ্ধান্ত কৌমুদী বিরচ্যতে। এখানে অ্যাকচুয়ালি অহম হবে না, সরি, এখানে ময়া হবে। ময়া ভট্টোজি দীক্ষি তেন, ময়া ভট্টোজি দীক্ষিতেন। ঠিক আছে, ময়া ভট্টোজি দীক্ষিতেন, এরকম হবে। না, ময়া ভট্টোজি দীক্ষিতেন, এই বাক্যটা কোন বাচ্চা আছে অন্তরা? বাক্যটা এটা কোন বাচ্চা আছে? হ্যাঁ, ফোর্থ বার। বলো। স্যার এটা তো কর্ম বাচ্চা আছে। কর্ম বাচ্চা আছে। তাহলে কর্ম বাচ্চা দেখো, কর্তায় তৃতীয়া, কর্মে প্রথমা। কর্মবাচ্যের নিয়ম অনুসারে কর্মবাচ্যে কর্মে প্রথমা, কর্মবাচ্যে কর্মে প্রথমা। ঠিক আছে, কর্তায় তৃতীয়া এবং কর্ম অনুসারে ক্রিয়া হয়। এখানে দেখো, কর্তা, কর্তাকে ভট্টোজি দীক্ষিত, সেখানে তৃতীয়া হয়েছে ময়া ভট্টোজি দীক্ষিতেন। কর্ম কি? বৈয়াকরণ সিদ্ধান্ত কৌমুদী, এটা কর্ম। বিরচ্যতে ক্রিয়া। অতএব এখানে
যে এই ভট্টজি দীক্ষিতের আহ, যেমন তাহলে এই হচ্ছে শ্লোকটির অন্বয়, যে ময়া মানে আমার দ্বারা, মানে আমি ভট্টজি দীক্ষিত আমার দ্বারা মুনিত্রয়ম নমস্কৃত্য, মুনিত্রয়কে নমস্কার করে তদুক্তিহি পরিভাব্য চ, তদুক্তিহি মানে তাদের উক্তি, তাদের উক্তি সমূহকে পরিভাব্য মানে বিচারপূর্বক বিচার করে ইয়ম বৈয়াকরণ সিদ্ধান্ত কৌমুদি বিরচ্যতে। হুম, দেখো না শ্লোকার্থ কি হবে, শ্লোকার্থ হচ্ছে মুনিত্রয়কে নমস্কার করে এবং তাদের উক্তি সমূহকে বিচার করে এই বৈয়াকরণ সিদ্ধান্ত কৌমুদি রচনা করা হচ্ছে। ঠিক আছে, বা রচনা করছি এরকম বলতে পারো। এরকম হবে যে এই বৈয়াকরণ সিদ্ধান্ত কৌমুদি রচনা করছি। এখন মুনিত্রয় বলতে কি কি, কে কে, কে কে হবে মুনিত্রয় বলতে? মুনিত্রয় পদের অর্থ পাণিনি, কি? পতঞ্জলি, কাত্যায়ন। পাণিনি, কাত্যায়ন এবং পতঞ্জলি। এই হচ্ছে এই তিনজনকে বলা হয়, মানে এই তিনজনকে মুনিত্রয় পদের দ্বারা বলা হচ্ছে। হুম, এখন এই যে মুনিত্রয় বলতে পাণিনি, কাত্যায়ন, পতঞ্জলি, এই তিনজন মুনিকে নমস্কার করে, কে নমস্কার করছেন না ভট্টজি দীক্ষিত, তাদের উক্তি সমূহকে বিচার করে, পরিভাব্য পদের অর্থ বিচার করা। এখানে কিছু কিছু পদের অর্থ দুরকম হয়, সেইগুলো আমরা একটু দেখব, এবং এই শ্লোকের মধ্যে অনেক কিছু সমস্যা আছে ব্যাকরণগত, সেইগুলো প্রসঙ্গগুলো তুলব এবং তোলার পরে সেগুলো আহ, সমাধান করা হবে। প্রথম দেখো, আচ্ছা শ্লোকটার অর্থ বোঝা গেছে, শ্লোকটার হ্যাঁ অর্থ স্যার। বোঝা গেছে। হ্যাঁ স্যার। একটা সূত্র আছে, একটা সূত্র আছে,
মুনিত্রয়ম এই পদে দ্বিতীয়া বিভক্তি হয়েছে, কিন্তু এখানে চতুর্থীও হতে পারত, মানে চতুর্থী বিভক্তিরও এখানে প্রাপ্তি আছে। মুনিত্রয়ম এই পদে দ্বিতীয়া বিভক্তি হয়েছে, এটা ঠিক আছে, কিন্তু এখানে চতুর্থী বিভক্তি হতে পারত নিশ্চিতভাবে। না কিরকম একটা সূত্র আছে দেখো, নমঃ স্বস্তি স্বাহা স্বধালং বসট যোগাচ্চ, একটা সূত্র আছে চতুর্থী বিভক্তিতে। একটা সূত্র আছে, এটা চতুর্থী বিভক্তির সূত্র। না কিরকম, এর অর্থ কি, সূত্রে উল্লিখিত শব্দগুলির যদি প্রয়োগ থাকে, তাহলে যাকে নমস্কার করা হয় তার উত্তর চতুর্থী বিভক্তি হয়। সূত্রে উল্লিখিত শব্দগুলির যদি প্রয়োগ থাকে, কি কি শব্দ আছে এখানে, উল্লিখিত শব্দগুলি হলো নমঃ, স্বস্তি, স্বাহা, স্বধা, অলম, বসট, এই শব্দগুলো সূত্রে আছে। মানে এই শব্দগুলির যদি বাক্যে প্রয়োগ থাকে, তাহলে যার উদ্দেশ্যে নমস্কার করা হয়, যাকে নমস্কার করা হয়, তার কি হয়, তার সেখানে সেই বিভক্তিতে চতুর্থী বিভক্তি হয়। ঠিক আছে, সেখানে চতুর্থী বিভক্তি হয়। না যেমন উদাহরণ কি, ধরো বলা হলো ধরো বলা হলো যে শিবকে নমস্কার, কি হবে, কি হবে, শিবায় নমঃ। নমঃ। বলে যাও, তারপরে কি হবে, বিষ্ণুকে নমস্কার কি হবে, বিষ্ণুকে নমস্কার কি হবে, বিষ্ণবে নমঃ। বিষ্ণবঃ নমঃ। বিষ্ণবে নমঃ। আর অগ্নিকে নমস্কার কি হবে, অগ্নয়ে নমঃ। অগ্নয়ে নমঃ। দেখো নমঃ এই শব্দটার প্রয়োগ আছে, তাই যাকে নমস্কার করা হচ্ছে সেখানে কোন বিভক্তি হয়েছে, এগুলো কোন বিভক্তি হয়েছে, চতুর্থী। অ্যাকচুয়ালি এখানে নমঃ এই শব্দটির যোগে এখানে চতুর্থী হয়েছে, মানে নমঃ এই শব্দটির যোগে চতুর্থী বিভক্তি হয়েছে। ভেবে দেখো, যদি নমঃ শব্দের প্রয়োগ না হয়, এখানে কি চতুর্থী হবে, না। এখানে যদি নমঃ শব্দের প্রয়োগ না হয়, তাহলে কি চতুর্থী হবে, হবে না। অতএব নমঃ শব্দটা
প্রয়োগ হয়েছে, তাই এখানে চতুর্থী হয়েছে। যদি কোনো বিশেষ শব্দকে কেন্দ্র করে, যদি কোনো বিশেষ শব্দের যোগে কোনো বিভক্তি হয়, তাকে বলে উপপদ বিভক্তি। তাহলে নমঃ এই যে বিশেষ শব্দ, এই বিশেষ শব্দটির যোগে এখানে কি হয়েছে? নমঃ এই বিশেষ শব্দটির যোগে এখানে যে বিভক্তি হয়েছে, অগ্নয়ে, বিষ্ণবে, এইগুলো চতুর্থী বিভক্তি হয়েছে। তাহলে এই রকম বিভক্তিকে তুমি কি বিভক্তি বলবে? এই রকম বিভক্তিকে কি বিভক্তি বলবে? এটা হচ্ছে প্রশ্ন। উপপদ বিভক্তি। উপপদ বিভক্তি। যদি কোনো বিশেষ শব্দের যোগে কোনো বিভক্তি হয়, তাকে বলে উপপদ বিভক্তি, তাকে বলে উপপদ বিভক্তি। ঠিক আছে? ঠিক আছে, তাকে বলে হ্যাঁ উপপদ স্যার। বিভক্তি। তাহলে এখানে যে শিবায়, বিষ্ণবে, অগ্নয়ে, এগুলো কি বিভক্তি? এগুলো উপপদ বিভক্তি। উপপদ বিভক্তি। তাহলে প্রকৃত প্রসঙ্গ মানে আমরা যে শ্লোকের প্রসঙ্গ, ঠিক আছে? তাহলে মুনিত্রয়কে নমস্কার করে, এরকম বলা হয়েছে। তাহলে নমস্কার করে, নমস্কৃত্য, এখানেও তো নমস শব্দের প্রয়োগ আছে, এখানেও তো নমস শব্দের প্রয়োগ আছে, হ্যাঁ কি না? হ্যাঁ। তাহলে এখানে মুনিত্রয়ম কেন হলো, এটা প্রশ্ন। কি হওয়ার কথা ছিল? কিরকম হওয়ার কথা ছিল? কিরকম হওয়ার কথা ছিল? মুনিত্রয়ায়। মুনিত্রয়ায়। তাহলে এখানেও মুনিত্রয়ায় হওয়ার কথা ছিল, কেন হলো না? প্রশ্ন। কেন হলো না? দেখো, তাহলে একটা পেলাম উপপদ বিভক্তি, আর একটা হচ্ছে কারক বিভক্তি হয়, কারক বিভক্তি। না কিরকম? ধরো বললাম যে রামঃ বিদ্যালয়ম গচ্ছতি, এখানে ক্রিয়া কোনটা? গচ্ছতি। গচ্ছতি। সেই ক্রিয়ার কর্তাকে? গচ্ছতি। রাম। রাম। ক্রিয়ার কর্ম কোনটা? বিদ্যালয়ং। বিদ্যালয়ম, এটা হচ্ছে কর্ম। ঠিক আছে? বিদ্যালয়। তেমনি তাহলে এই যে এখানে, এখানে ভেবে দেখো এখানে ক্রিয়া কোনটা? এখানে মানে তাহলে এখানে লিখে দিই একটু, যে এই বাক্যে গচ্ছতি ক্রিয়ার দৃষ্টিতে রাম হলো কর্তা এবং বিদ্যালয়ম হলো কর্ম। বিদ্যালয়ম হলো কর্ম, রাম হলো কর্তা, বিদ্যালয়ম হলো কর্ম। তাহলে ভেবে দেখো, তাহলে
মুনিত্রয়ম নমস্কৃত্য, এই বাক্যেও ক্রিয়াপদ হলো নমস্কৃত্য। তাহলে এই নমস্কৃত্য পদের মানে এই নমস্কৃত্য যে ক্রিয়া, নমস্কৃত্য যে ক্রিয়া, এই ক্রিয়ার কর্তাকে আর কর্মকে। স্যার কর্তা তো মুনিত্রয়। হ্যাঁ, মুনিত্রয় কর্তা কি করে হবে? নমস্কারটা কি মুনিত্রয় করছে? মানে না, নমস্কার মানে যে ক্রিয়াটা করে সে হয় কর্তা। তাহলে নমস্কার করা যে ক্রিয়া, সেই ক্রিয়াটা করছে কে? স্যার মুনিত্রয়ং এটা কর্ম। আচ্ছা, মুনিত্রয় হয়ে গেল কর্ম। আমি বলতে চাইছি যে নমস্কৃত্য এই ক্রিয়াটা করছে কে? স্যার এইটা তো ভর্তাটা মনে হয় উজ্জ্ব আছে, এটা সেই ভট্টজি দীক্ষিত তো? হ্যাঁ, ভট্টজি দীক্ষিত, একদম ভট্টজি দীক্ষিত, এখানে উজ্জ্ব আছে কর্তাটা। আর নমস্কৃত্য এই পদের কর্ম হচ্ছে মুনিত্রয়। মুনিত্রয় হলো কর্ম, ঠিক আছে? মুনিত্রয় যদি কর্ম হয় তাহলে ভেবে দেখো, তাহলে এই যে গচ্ছতি, এর দৃষ্টিতে কর্তা ছিল রামহ, এটা হচ্ছে কারক বিভক্তি। গচ্ছতি এই ক্রিয়াপদের দৃষ্টিতে বিদ্যালয় হচ্ছে কর্ম, এটা হচ্ছে কারক বিভক্তি। নমস্কৃত্য এই ক্রিয়াপদের দৃষ্টিতে মুনিত্রয় হচ্ছে কে? কর্ম। তাহলে মুনিত্রয় এখানে কোন বিভক্তি? মানে কারক বিভক্তি দ্বিতীয়া। প্রাপ্তি আছে হ্যাঁ কি না? মানে কারক বিভক্তি প্রাপ্তি আছে হ্যাঁ কি না? হ্যাঁ, তাহলে দেখো, এই মুনিত্রয় পদে কারক বিভক্তিরও প্রাপ্তি আছে, আবার মানে কারক বিভক্তি হয়ে মানে কারক বিভক্তির দৃষ্টিতে দ্বিতীয়ার প্রাপ্তি আছে, আবার অন্যদিকে নমঃ শব্দের যোগে চতুর্থীরও প্রাপ্তি আছে। মানে নমঃ শব্দ যোগে যাকে নমস্কার করা হয় সেখানে চতুর্থী বিভক্তি হয়, এই দৃষ্টিকোণ থেকে সেখানে চতুর্থী বিভক্তিরও প্রাপ্তি আছে। বোঝা গেল কিনা? ক্লিয়ার? হ্যাঁ। তাহলে এখানে তাহলে কোনটা হবে? এখানে তাহলে কোনটা হবে? ঠিক আছে, যে কারক বিভক্তি হবে নাকি উপপদ বিভক্তি হবে? সমাধান। উপপদ বিভক্তে হে কারক বিভক্তির বলিয়াসি। লেখো এটা। দেখো লেখা হয়েছে। এর অর্থ হচ্ছে যে
উপপদ অপেক্ষা কারক বিভক্তি অধিক বলবতী। উপপদ বিভক্তি অপেক্ষা কারক বিভক্তি অধিক বলবতী। তাহলে দেখো এখানে উপপদ বিভক্তিরও প্রাপ্তি ছিল মুনিত্রয়ম এই পদে, উপপদ বিভক্তিরও প্রাপ্তি আছে, আবার কারক বিভক্তিরও প্রাপ্তি আছে, কিন্তু কারক বিভক্তিটা অধিক বলবতী, সেই জন্য উপপদ বিভক্তিকে বাধা দিয়ে এখানে কারক বিভক্তি হয়েছে। বোঝা গেল পিয়ালি, বা সবাইকে বোঝা গেছে? হ্যাঁ স্যার। তাহলে এখানে এই উপপদ বিভক্তি হে কারক বিভক্তি বলেই আছে, এইটা মাথায় রাখবে, ঠিক আছে? হুম, চলো পরবর্তী। এখানে দেখো একটা পদ আছে তদুক্তিহি পরিভাব্য চ। তদুক্তিহি অ্যাকচুয়ালি এই শ্লোকার্থটা লিখেছি না, মুনিত্রয়কে নমস্কার করে তাদের উক্তিসমূহকে বিচার করে এবং তাদের সিদ্ধান্ত সমূহকে খণ্ডন করে, ঠিক আছে, এইরূপ অর্থ হবে। এখানে তাদের বলতে মুনিত্রয়ের, আর এখানে তাদের বলতে পূর্বাচার্যদের। দেখো কি করে হবে, দেখো আবার দেখে না, আবার কি লিখলাম, মুনিত্রয়কে নমস্কার করে এবং তাদের মুনিত্রয়ের উক্তি সমূহকে বিচার করে আবার তাদের পূর্বাচার্যদের সিদ্ধান্ত সমূহকে খণ্ডন করে এই বৈয়াকরণ সিদ্ধান্ত কৌমুদী রচনা করা হচ্ছে, রচনা করছে, এরকম অর্থ, ঠিক আছে? এরকম অর্থ কিভাবে এলো, মানে ব্যাপারটা হচ্ছে, আমি বলেছিলাম এই সিদ্ধান্ত কৌমুদী লেখার সময়ে ভট্টজি দীক্ষিত কতবার মহাভাষ্য পড়েছিলেন মনে আছে? আমি বলেছিলাম 18 বার। 18 বার। কথাটা 18 না 18 কোনটা? 18। আরো 18 বার মহাভাষ্য পড়েছিলেন। শুধু কি মহাভাষ্য পড়েছিলেন? সেখানে অষ্টাধ্যায়ী পড়েছেন, বার্তিক গ্রন্থ পড়েছেন, এই সবই পড়েছেন, ঠিক আছে, কিন্তু মহাভাষ্য তিনি 18 বার পড়েছিলেন। এখন প্রসঙ্গ হচ্ছে, যেটা বলতে যাচ্ছি, যে পূর্বাচার্যদের উক্তিসমূহকে খণ্ডন করে এবং মুনিত্রয়ের উক্তিসমূহকে বিচার করে, ঠিক আছে, একটা পদ আছে যে তদুক্তিহি পরিভাব্য, তদুক্তিহি পরিভাব্য, এই তদুক্তিহি
এর দু রকম অর্থ হবে, ঠিক আছে। সরি, এটা এরকম করতে হবে, তেষাম উক্তিহি, এর হবে তেষাম উক্তিহি, মানে তদুক্তিহি মানে কি, তেষাম উক্তিহি। উক্তিহি এটা কোন বিভক্তি গো? উক্তিহি কোন বিভক্তি? উক্তিহি কোন বিভক্তি? যা, উক্তিহি কোন বিভক্তি হবে? প্রথমা। অর- প্রথমা। আচ্ছা, সম্বোধন। কি অবস্থা, উক্তি কোন বিভক্তি হবে বলতে পারছে না? সপ্তমী। দ্বিতীয়ার বহুবচন। তেষামটা আমি উক্তিহি বলেছি। মতি মতি মতয়ঃ, মতিম মতি মতিহি, উক্তি উক্তি উক্তয়ঃ, উক্তিম। হুম, তাহলে উক্তিহি মানে সিদ্ধান্তান। এই যে তদুক্তিহি, এর বিগ্রহ হবে তেষাম উক্তিহি। তদুক্তিহি এর বিগ্রহ হবে তেষাম উক্তিহি। এখন তেষাম পদের দুটো অর্থ আছে। তেষাম বলতে কেশাম। তেষাম বলতে একটা হচ্ছে পূর্বাচার্যানাম, আর একটা তেষাম হচ্ছে মুনিত্রয়ানাম। তেষাম পদের দুটো অর্থ, একটা হচ্ছে পূর্বাচার্যানাম, আর একটা হলো মুনিত্রয়ানাম। কি বললাম, বোঝা গেল? এই তেষাম পদের আমি দুটো অর্থ পেলাম, একটা হচ্ছে মুনিত্রয়ানাম, আর একটা হচ্ছে পূর্বাচার্যানাম। আর পরিভাব্য এর দুটো অর্থ আছে, একটা হচ্ছে খণ্ডনম কৃত্বা, আর একটা হচ্ছে বিচারয়িত্বা। দুটো অর্থ, পরিভাব্য পদের অর্থ দুটো। পূর্বাচার্যানাম, তেষাম পদের অর্থ তেষাম, তেষাম এটা হচ্ছে যে তেষাম মানে পূর্বাচার্যানাম মুনিত্রয়ানাম পরিভাব্য খণ্ডনম কৃত্বা বিচারয়িত্বা। এর মানে এর তাৎপর্য হচ্ছে যে গ্রন্থকার ভট্টজি দীক্ষিত যখন গ্রন্থ লিখছেন, মানে এই সিদ্ধান্ত কৌমুদি লিখছেন, তখন তখন আহ, তিনি কেবলমাত্র যে তিনি কেবলমাত্র যে এই অষ্টাধ্যায়ী বার্তিক গ্রন্থ অথবা মহাভাষ্য পড়েছেন এমন নয়,
তিনি কেবলমাত্র যে অষ্টাধ্যায়ী বার্তিক গ্রন্থ বা মহাভাষ্য পড়েছেন এমন নয়, তিনি পড়েছেন পাণিনির পূর্বে যে সমস্ত আচার্যরা ছিলেন। মানে পাণিনিই যে একমাত্র বৈয়াকরণ এমন নয়, কিন্তু পাণিনিই যে একমাত্র বৈয়াকরণ, ঠিক আছে, একমাত্র বৈয়াকরণ এমন নয়। পাণিনির পূর্বেও অনেক বৈয়াকরণ ছিলেন। পাণিনির পূর্বেও অনেক বৈয়াকরণ ছিলেন, ঠিক আছে, পাণিনির পূর্বেও অনেক বৈয়াকরণ ছিলেন, তাদেরকে এখানে বলা হয়েছে পূর্বাচার্য। পাণিনির পূর্বে যে সমস্ত বৈয়াকরণরা ছিলেন তাদের এখানে বলা হয়েছে পূর্বাচার্য। তার মানে কি, এর দ্বারা কি সিদ্ধান্ত হলো? এর দ্বারা সিদ্ধান্ত হলো এটাই যে পাণিনির পাণিনির পূর্ব থেকেই, ঠিক আছে, মানে এই যে পাণিনি যখন থেকে এই অষ্টাধ্যায়ী লিখেছেন তার তার পূর্ব থেকেই কিন্তু ব্যাকরণ চর্চা শুরু হয়েছে। তার পূর্ব থেকেই ব্যাকরণ চর্চা শুরু হয়েছে, এটা হচ্ছে বক্তব্য। অতএব তিনি, মানে এই ভট্টজি দীক্ষিত কেবলমাত্র যে অষ্টাধ্যায়ী বার্তিক গ্রন্থ মহাভাষ্য পড়েছেন এমন নয়, ওই পাণিনির পূর্বে যে সমস্ত আচার্যরা ছিলেন তাদের গ্রন্থ তিনি পড়েছিলেন। অতএব ওই পূর্বাচার্যদের গ্রন্থ অধ্যয়ন করে তিনি বুঝেছিলেন যে তাদের সিদ্ধান্তগুলো ঠিকঠাক নেই, তাদের সিদ্ধান্ত ঠিকঠাক নেই, ঠিক আছে, মানে যুক্তি সিদ্ধান্ত সব ত্রুটিপূর্ণ, যুক্তি সিদ্ধান্ত সবই ত্রুটিপূর্ণ। তাই ত্রুটিপূর্ণ হওয়ার জন্য তাদের সিদ্ধান্তগুলি সব ত্রুটিপূর্ণ হওয়ার জন্য তিনি ওই সিদ্ধান্তকে মানতে রাজি হননি, ওই সিদ্ধান্তগুলিকে মানেননি। অর্থাৎ সেই জন্য তিনি এই যে সিদ্ধান্ত কৌমুদী রচনা করার পূর্বে, মানে সিদ্ধান্ত কৌমুদী রচনা করতে গিয়ে তিনি পূর্বাচার্যদের যে সিদ্ধান্ত, মানে পূর্বাচার্যদের যে গ্রন্থের যে সিদ্ধান্ত, সেই গ্রন্থগত যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তগুলিকে আগে তিনি খণ্ডন করেছেন। খণ্ডন করে তারপরে তিনি এই খণ্ডন করে তারপরে তিনি এই মুনিত্রয়ের যে সিদ্ধান্ত, মানে অষ্টাধ্যায়ীর যে সিদ্ধান্ত, কাত্যায়নের যে বার্তিক গ্রন্থ তার যে সিদ্ধান্ত, এবং মহাভাষ্যের যে সিদ্ধান্ত, এই প্রত্যেকটা সিদ্ধান্তকে উনি ভালো করে বিচার করেছেন, ঠিক আছে, বিচার পূর্বক তিনি এই গ্রন্থ লিখছেন। দেখো, বোঝা গেল? তার মানে কি, মানে অন্যয়টা হবে এইরকম যে পূর্বাচার্যানাম সিদ্ধান্তান, পূর্বাচার্যদের যে সিদ্ধান্ত সেইগুলিকে খণ্ডন করে, মুনিত্রয়ানাম সিদ্ধান্তান, মুনিত্রয়দের যে সিদ্ধান্ত সেইগুলিকে বিচার করে, খণ্ডনম কৃত্বা এবং বিচার করে ইয়ম বৈয়াকরণ সিদ্ধান্ত কৌমুদী বিরচ্যতে, ইয়ম বৈয়াকরণ সিদ্ধান্ত কৌমুদী বিরচ্যতে। দেখো, বোঝা গেল কি বললাম? হ্যাঁ স্যার। হুম, তৃতীয়, ধরো এরকম বলা হয় যে যে এরকম বলে না যে এই এই হয় একটি বালক, এটাকে ইংলিশে কি বলা হবে? এই হয় একটি বালক।
কি হবে? This is a boy. দিস ইজ এ বয়, তাই তো? তাহলে এই যে দিস পদটা ব্যবহার করছো, এটা কেন ব্যবহার করছো? দিস পদটা ব্যবহার করছো কেন করছো? আবার বললাম যে ওই হয় একটি বালক, এখানে কি হবে? That is a boy. দ্যাট ইজ এ বয়। দ্যাট ইজ এ বয়, ঠিক আছে? দিস ইজ এ বয়, দ্যাট ইজ এ বয়। আমার বক্তব্য, দিস দ্যাট এগুলো কখন ব্যবহার হয়? দিস দ্যাট এগুলো কখন ব্যবহার হয়? এই বলতে এটা মানে আমার কাছাকাছি বা সামনাসামনি বোঝাচ্ছে, সেই জন্য দিস ব্যবহার করা হচ্ছে, আর দ্যাট একটু দূরে, সেক্ষেত্রে। হুম, মানে যে নিকটে থাকে, যে খুব কাছে থাকে তাকে বলা হয় এই, তাই তো? এই হয় একটি বালক। যে আমার কাছে আছে তাকে বলা হয় এই, তাকে বলা হয় যে তার উদ্দেশ্যে বলা হয় এই হয় একটি বালক। এটাকেই যদি সংস্কৃতে করি কি হবে? অয়ম হি বালকঃ, অয়ম হি বালকঃ, ঠিক আছে? এই হয় একটি বালিকা, এরকম বলা হলো। তাহলে এর কি হবে? প্রথমত হবে দিস ইজ এ গার্ল। দিস ইজ এ গার্ল। এর সংস্কৃত হবে ইয়ম হি বালিকা। এই যে ইয়ম পদটা ব্যবহার করা হলো, যদি বালিকাটা যদি তোমার থেকে অনেক দূরে থাকতো, বালিকাটা যদি তোমার থেকে অনেক দূরে থাকতো, তাহলে কি তুমি ইয়ম পদটা ব্যবহার করতে? না, বালিকাটা তোমার, মানে বালিকাটা অনেক দূরে আছে, তাহলে কি ইয়ম পদটা ব্যবহার করতে? করতে না। মানে বালিকাটা তোমার কাছে আছে, খুব সন্নিকটে আছে, তাই তুমি ইয়ম পদটা ব্যবহার করছো। তাহলে প্রসঙ্গ হচ্ছে ইয়ম বৈয়াকরণ সিদ্ধান্ত কৌমুদি এইরকম প্রয়োগ করেছেন। ইয়ম বৈয়াকরণ সিদ্ধান্ত কৌমুদি বলেছে। তাহলে ভেবে দেখো যে ইয়ম বৈয়াকরণ সিদ্ধান্ত কৌমুদি ইয়ম বৈয়াকরণ সিদ্ধান্ত কৌমুদি বলা হচ্ছে, মানে আমার প্রশ্ন হচ্ছে যে যখন এই সিদ্ধান্ত কৌমুদি রচনা করা হচ্ছে, যখন এই সিদ্ধান্ত কৌমুদি রচনা করা হচ্ছে, মানে সবেমাত্র মঙ্গলাচরণ, এটা এটা সবেমাত্র মঙ্গলাচরণ, সবেমাত্র এরকম মঙ্গলাচরণ হচ্ছে। যখন মঙ্গলাচরণ হচ্ছে তখন কি গ্রন্থটা রেডি হয়ে গেছে না হয়নি? মানে গ্রন্থটা রচনা করার জন্য সবেমাত্র মঙ্গলাচরণ রচনা করা হচ্ছে।
তখন কি সম্পূর্ণ গ্রন্থটা রেডি হয়ে গেছে না হয়নি? মানে গ্রন্থটা কি সামনে আছে, হ্যাঁ কি না, এটা এটা বলতে চাইছি। গ্রন্থ হ্যাঁ। হ্যাঁ, সামনে কি করে থাকবে? সবেমাত্র এই মঙ্গলাচরণ রচনা করা হচ্ছে, গ্রন্থটি কমপ্লিট হয়নি। মানে গ্রন্থটা কমপ্লিট হয়নি তো, কমপ্লিট তো হয়নি, তার সঙ্গে এখনো মেইন কিছু লেখা শুরুই হয়নি, সবেমাত্র মঙ্গলাচরণ লেখা হচ্ছে, সবেমাত্র মঙ্গলাচরণটা লেখা হচ্ছে, বাকি কিছু লেখাই হয়নি। যদি গ্রন্থটা অ্যাজ এ হার্ড কপি তোমার সম্মুখে না থাকে, তাহলে ইয়ম পদটা কেন ব্যবহার করলেন? কি বললাম, বোঝা গেল? যদি গ্রন্থটা অ্যাজ এ হার্ড কপি তোমার সামনে না থাকে, তাহলে ইয়ম পদটা কেন ব্যবহার করলেন? কারণ গ্রন্থটা তো নেই, আর ইয়ম পদটা সেখানেই ব্যবহার হয়, যেখানে ইয়ম পদটা সেখানেই ব্যবহার হয় যেখানে যেখানে সেই বস্তুটা কাছে থাকে, নিকটে থাকে, তার উদ্দেশ্যেই ইয়ম পদটা ব্যবহার হয়। কি বললাম, বোঝা গেল? সেই বস্তুটা যদি কাছে থাকে, হ্যাঁ স্যার। তবেই তার উদ্দেশ্যে ইয়ম পদটা ব্যবহার হয়। কিন্তু এখানে ইয়ম পদটা তো নেই, তাহলে ইয়ম পদটা যেহেতু নেই, তাহলে কেন এখানে, সরি, এখানে সিদ্ধান্ত কৌমুদী গ্রন্থটা যেহেতু নেই, যদি সিদ্ধান্ত কৌমুদী গ্রন্থটা নাই থাকে, তাহলে কেন এখানে ইয়ম পদের ব্যবহার করেছেন, এটা প্রশ্ন। প্রশ্ন বোঝা গেছে? ক্লিয়ার? হ্যাঁ। এর উত্তরে এর উত্তরে বলেছেন যে দেখো, সিদ্ধান্ত কৌমুদী গ্রন্থটা হয়তো নেই, মানে রচনা হয়নি, বাইন্ডিং হয়নি, ঠিক আছে, কিন্তু কোনো একজন লেখক যখন, ঠিক আছে, কোনো একজন লেখক যখন গ্রন্থ রচনা করেন, তিনি প্রথমে কি কি লিখবেন সেই বিষয়ে সম্পূর্ণ বিষয়টিকে মনে মনে সাজিয়ে নেন। কি কি লিখবেন তদ্বিষয়ে, হ্যাঁ, সেই বিষয়ে সম্পূর্ণ বিষয়টিকে মনে মনে সাজিয়ে নেন। তাই মানে সম্পূর্ণ সাজিয়ে নিয়ে তিনি গ্রন্থটা লেখেন, ঠিক আছে, সম্পূর্ণ সাজিয়ে নিয়ে তারপরেই গ্রন্থটা লেখেন। অতএব হয়তো গ্রন্থটা হার্ড কপি নেই, কিন্তু ওনার বুদ্ধিতে সম্পূর্ণ গ্রন্থটা আছেন, ওনার বুদ্ধিতে, মানে গ্রন্থটা বাইরে এখনো রচিত হয়নি, কিন্তু সম্পূর্ণ গ্রন্থটা তার বুদ্ধিতে আছে, যে কিভাবে কোথায় কি লিখবেন, এরকম সম্পূর্ণ গ্রন্থটা তার মাথার মধ্যে আছে। তাই সেই জন্য আহ, মানে বুদ্ধিতে থাকাটাও নিকটেই থাকা, বুদ্ধিতে থাকাটাও নিকটেই থাকা। অতএব এই দৃষ্টিকোণ থেকে নিকটেই আছে, আর নিকটে থাকার জন্য এখানে ইয়ম পদটা ব্যবহার করা হয়েছে। দেখো, বোঝা গেল কি বললাম ফাইনালি? হ্যাঁ স্যার। হ্যাঁ।
দেখো কোথাও কোনো প্রশ্ন আছে? কোথাও কোনো প্রশ্ন আছে? না স্যার।